সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ ৪৯ বছর পর গতকাল মেজর ডালিম বিএনপি এবং আওয়ামী লীগ সম্পর্কে যে বোমটা ব্রাস্ট করেছে, সেই বিস্ফোরক মন্তব্যের জন্য এখন বর্তমানে বাংলাদেশের যারা তরুণ রাজনীতিবিদ, যারা এদেশের ইতিহাসকে সঠিকভাবে জানতো না, শুধু মুখের কথায় বিশ্বাস করত বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সম্পর্কে, এই মুহূর্তে বাংলাদেশের ৮৬% মানুষ যারা তরুণ সমাজে রয়েছে, তারা তাদের যে এই মেজর ডালিমের এই যে ২ ঘন্টার বিস্ফোরক যে বক্তব্য ছিল, অর্থাৎ আপনার তিনি যেসব কথাগুলো বলেছেন, সাধারণ মানুষের মধ্যে এখন এই একটা কানা ঘুষা চলছে যে এই বিষয়টা মানুষ জানতো না। মেজর ডালিমের নাম শুধু আমরা শুনেছি, ছোটোবেলা থেকেই মেজর ডালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ তার সপরিবারে যে ১৫ই আগস্ট যে তাকে নির্বিচারে খুন করা হয়, এই বিষয়টা নিয়ে আমরা খুব ছোটোবেলা থেকেই এই মেজর ডালিমকে যে ঘৃণা করে আসছি। এর ভুলটা হয়তো সারা বাংলাদেশের যারা তরুণ সমাজ রয়েছে, বর্তমানে যেসব আপনার বিভিন্ন ছাত্র সমাজ, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্রছাত্রী, অর্থাৎ ছাত্র সংগঠনে যারা রয়েছে, তাদের ভুলটা একেবারে ভেঙে গেছে মেজর ডালিমের কথা। আসলে এই মেজর ডালিম যে বক্তব্য রেখেছেন, এটা নিয়েও একটু এই মুহূর্তে বাংলাদেশের শতকরা 60% লোক যারা মেজর ডালিমকে ইতিপূর্বে দেখেননি, কিংবা এই ১৯৭৫ সালের পরে মেজর ডালিম যেহেতু আত্মগোপনে চলে যায়, তারপর থেকে এই মেজর ডালিমকে নিয়ে যে আলোচনা সমালোচনা বাংলাদেশের মানুষের মধ্যে ছিল, গতকাল এটা একেবারে ভেঙে গেছে। আমি মেজর ডালিম সম্পর্কে একটা বই পড়েছিলাম, আমি মেজর ডালিম বলছি। এই বইটাতে তার অনেক তথ্য উপাত্তই পেয়েছিলাম, কিন্তু তার ভার্চুয়াল বক্তব্যে তার যে টক শো প্রোগ্রামটা, গতকালকে যার প্রশ্নোত্তর যে প্রোগ্রামটা ছিল, এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের যে কর্মকাণ্ডগুলো, আমি ভালো খারাপ দিক বলবো না, প্রত্যেকটা রাজনীতিবিদের এই এক দিক দিয়ে ভালো দিক আছে, আবার অন্য দিক দিয়ে খারাপ দিকও আছে। আমি বলবো যে মেজর ডালিম যেসব কথাগুলো বলেছেন, যদি সেটা সত্য হয়, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের বিষয়টা একটা হাটে হাড়ি ভাঙার মতোই অবস্থা। একদিকে আমরা জানতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বিচারে খুন করা হয়েছে এবং কোনো অপরাধহীনভাবে তাকে খুন করা হয়েছে, কিন্তু মেজর ডালিমের কথায় আমরা যেসব বক্তব্যটা শুনেছি, তার যে স্বীকারোক্তি শুনেছি, এতে অনেকেরই ভুল ভেঙে গেছে। এবং জিয়াউর রহমান সম্পর্কে তিনি যে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন, এটা আমি আমার মুখে বলতে চাই না, আপনারা তার ২ ঘন্টার বক্তব্যে শুনবেন। এবং তিনি যা বলতে চেয়েছেন এবং বলেছেন, যদি এটা সত্য হয়, তাহলে আমরা দেশপ্রেমিক বলতে আসলে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান আসলে কে মূলত এই দেশকে ভালোবেসে দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল, এবং কে আসলে বীর মুক্তিযোদ্ধা ছিল, কে দেশের পক্ষে এ দেশকে ভালোবেসে এই দেশের স্বাধীনতা চেয়েছিল। আসলে এটা এই মুহূর্তে একেবারে ধোঁয়াশা। আমরা আসলে কে মূলত এদেশের আপনার মূলত এই দেশকে ভালোবেসে রাজনীতি করেছেন, এই বিষয়টা কিন্তু আমরা আসলে স্পষ্ট ধারণা নিতে পারছি না। কারণ দীর্ঘ ৪৯ বছর পর এই মেজর ডালিম যেই সব কথা বলেছেন, আসলে আপনার গা শিহরে ওঠার কথা। যারা আওয়ামী লীগ করে মাথা খারাপ করে ফেলেছে, যারা এই ৩০ লক্ষ শহীদের কথা বারবার বলেছে, কিন্তু মেজর ডালিম যেই কথাটা বলেছেন যে ৩০ লক্ষ নয়, মাত্র ৩ লক্ষ, এটাই সঠিক। কারণ ৩০ লক্ষ মানুষ শহীদ হওয়ার কোনো, আমি যদিও আমার জন্মই হয়নি ১৯৭১-এ,
আমার জন্ম হয়েছে ৭৬-এ। তো এই আমার বয়স ৪৮-৪৯। তো যেহেতু আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছে, যারা এই মুক্তিযুদ্ধ করেছে এবং যারা এই যুদ্ধ নিয়ে আপনার বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন টকশো প্রোগ্রাম করেছেন টিভির মাধ্যমে এবং রেডিওর মাধ্যমে, যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এই ১৯৭১ সাল নিয়ে, ১৯৭৫ সাল নিয়ে, আমরা আসলে এই মুহূর্তে শুনেই আমরা কথাগুলো বলছি। কিন্তু এই মেজর ডালিমকে আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসলে তার ভাগ্যটা এত ভালো, তিনি এই পর্যন্ত বাংলাদেশে আসেননি, তাকে এবং বিদেশ থেকেও আপনার তাকে গ্রেফতার করতে পারেনি, গ্রেফতার করে বাংলাদেশে আনতে পারেনি, এনে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল সেটাও দিতে পারেনি। তার বক্তব্যে আমরা যে বিষয়টা সবচেয়ে দুঃখজনক সেটা হলো তার যে প্রিয়তমা স্ত্রী মিন্নি, তাকে যেভাবে অপহরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়িতে নেওয়া হয়। আসলে উনি বারবার একটি কথাই বলেছেন, এটা আমি মেজর ডালিম বলছি, এই বইটা থেকে আমি একটু পড়েছিলাম। তিনি তার স্ত্রীর কথা বারবার উল্লেখ করেছেন এই বইটাতে, যে কিভাবে কি ঘটনা হয়েছিল। আসলে আমরা এতদিন এই বইটা নিয়ে অতটা বিশ্বাস করিনি, কিন্তু যদি এটা মেজর ডালিম হয়ে থাকে, যেহেতু আমরা মেজর ডালিমকে দেখিনি, যারা পুরাতন লোক আছেন যাদের বয়স ৮০-৮৬ কিংবা ৭৫-৮০ এরকম, তারা একমাত্র মেজর ডালিমকে চিনতে পারবেন। কারণ এখানে মেজর ডালিম নিয়েও কিন্তু একটা সমালোচনা আছে। এই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছেন মেজর ডালিম। আমারও এখানে সন্দেহের বীজ বুনেছে আমার মনের ভিতরেও। তার কারণ ১৯৭৪-৭৫ সালে আমি মনে করি যে একজন মেজর হতে একেবারে কমপক্ষে ৪০ বছরের প্রয়োজন আছে। তার কারণ একজন যখন সেনাবাহিনীতে ঢুকে, অর্থাৎ যিনি আপনার যখন সে ঢুকে তখন সেকেন্ড লেফটেন্যান্ট, তার কমপক্ষে ৩ থেকে ৪ কিংবা ৫ বছর পরে লেফটেন্যান্ট, তারপর আপনার ক্যাপ্টেন, এভাবে ধীরে ধীরে মিনিমাম ১০ থেকে ১২ বছর প্রয়োজন আছে একজন মেজর হতে। তার কারণ আমরা যদি একজন সেনাবাহিনী কর্মকর্তাকে এই প্রথম র্যাঙ্কে ঢোকার জন্য কমপক্ষে তাকে ২২ বছরের প্রয়োজন আছে। ২২ এবং ১০ ৩২, আরও ২ বছর ধরি, এই ৩৪ এবং আপনার এই ৪৯, অর্থাৎ প্রায় ৮৪ বছরের প্রয়োজন আছে। অর্থাৎ মেজর ডালিমের বয়স যদি ৮৪ হয়, তাহলে আমি মনে করি যে ৮৪ বছর বয়সে এতটা স্ট্রং থাকা, এখনও আদা কাঁচা পাকা তার চুল দাড়ি আমরা দেখেছি, সেটা ভার্চুয়ালে। আসলে প্রকৃতপক্ষে এটা মেজর ডালিম কিনা এটা শুধু আমার সন্দেহ নয়। আমি যখন তিনি বক্তব্যটা দিচ্ছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, দেখছিলাম। আমার কাছে কেমন যেন মনে হলো যে মেজর ডালিম, এটা যদি মেজর ডালিম হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে ৮৪ থেকে ৯০। কিন্তু ৮৪ বছরের একজন বৃদ্ধ লোক, সে যত ভালো দেশেই থাকুক না কেন, আবহাওয়া যত ভালোই হোক না কেন, কিন্তু তার জন্মটা কিন্তু বাংলাদেশে, তিনি একজন খাঁটি বাঙালি। তার যে বয়সের যে মাপ এবং তার যে কথার মাপ, সেটা আমি আসলে উপলব্ধি করতে পারছি না। জানি না, আমার হয়তো জ্ঞান কম, অনেক রাজনীতি বিশ্লেষকের মতে আমি অনেক ছোট মানুষ এবং আমার জ্ঞান তাদের চেয়ে অনেক কম, এবং বাংলাদেশের অনেক মানুষের চেয়ে আমার জ্ঞান কম, যার কারণে আমার এই ক্ষুদ্র জ্ঞানে হয়তো আমি তার এই বয়সটাকে উপলব্ধি করতে পারছি না। কিন্তু এই ৮৫-৯০ বছরের একজন মানুষ এতটা শক্তিশালী থাকে, তার কথা, তার যে দেহের যে অবকাঠামোটা দেখলাম, যেহেতু আমরা তাকে বাস্তবে দেখিনি, শুধু জন্মের পর থেকে মেজর ডালিমের কথা শুনে আসছিলাম, সব কিছু মিলে যে সাধারণ মানুষ এবং
অন্যান্য যারা আছে তারা এই বিষয়টাকে, যারা বিশেষ করে আওয়ামী লীগপন্থী, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা আওয়ামী লীগকেই একমাত্র এই বাংলাদেশের মধ্যে রাজনীতি মনে করেন, তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কোনো পাত্তা দেয়নি। যদিও এই মেজর ডালিমের কথায় জিয়াউর রহমানের যারা বর্তমানে আপনার বিএনপি করেন, বিএনপিকে অনেকটা নিচে নামিয়ে এনেছে এবং বঙ্গবন্ধুকেও এনেছে। তিনি একটি কথাই বলতে চেয়েছেন, আসলে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা চায়নি, জিয়াউর রহমান যদিও স্বাধীনতা চেয়েছে, তিনি ক্ষমতায় আসার জন্য তাকে অনেক কিছু করতে হয়েছে যেটা নেতিবাচক। আমি মুখ দিয়ে সেটা প্রকাশ করতে চাই না। আপনারা হয়তো এই 2 ঘন্টার বক্তব্যে, ভার্চুয়াল বক্তব্যে আমরা শুনেছেন। তো আসলে এই মূলত যারা দেশপ্রেমিক তারা কখনো কারো রক্তের উপর পাড়া দিয়ে দেশ চালাতে প্রস্তুত হবে না। আমরা ইতিপূর্বে আমাদের বাংলাদেশের অনেক মহানায়ককে আমরা দেখেছি, তারা এই কাজটি করতে প্রস্তুত ছিল না। বঙ্গবন্ধু এবং মেজর জিয়াউর রহমানের যে ইতিহাস থেকে আমি পূর্বেই বলেছি, মেজর ডালিমের কথায় আমরা এতটুকু একেবারে স্পষ্ট হয়েছে তার কথায় যে আসলে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনের একজনও মূলত দেশপ্রেমিক ছিল না। তারা ক্ষমতাকে কুণ্ঠিত করার জন্য, মুষ্টিবদ্ধ করে রাখার জন্য তারা যতগুলো অপকৌশল করেছে, মানে দরকার ছিল সবগুলোই করেছে। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তার স্ত্রী মিন্নিকে বঙ্গবন্ধুর বাড়িতে ধরে নেওয়া হয়, মোট 3 জনকে, তখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মিন্নির যে ধরে নিয়ে যাওয়া, অর্থাৎ তাকে যে আপনার তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছেলের বিচার করতেন, আমার মনে হয় তাহলে এরকম একটি 15ই আগস্ট আর হয়তো আমরা দেখতাম না, কিংবা 15ই আগস্টের ইতিহাস হয়তো রচিত হতো না। ঠিক একই কায়দায় যখন শেখ হাসিনা 2024 সালে এই জুন জুলাইয়ে তিনি যদি এই ছাত্রদের উপর নির্বিচারে গুলি না করতো, নির্বিচারে যদি এইসব বিষয়গুলোকে এড়িয়ে চলতেন, তাহলে মনে হয় আরেকটি 5ই আগস্ট আমরা দেখতাম না। এবং 1981 সালও, যেটা জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে যেভাবে আপনার ব্রাস্ট ফায়ার করে মারা হয়েছে, আসলে একটি মানুষ যখন সুস্থ ধারায় রাজনীতি করে, কমপক্ষে সাধারণ মানুষ তার উপর একটা বিশ্বাসযোগ্যতা থাকে। বিশ্বাস অর্জন করার ফলে আমার মনে হয় না যে সাধারণ কোনো শত্রু তাকে এভাবে আক্রমণ করতে পারে। তাই আমরা মনে করব যে আসলে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি এবং মেজর জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তাদের দুইজনকে আমরা কখনোই দেখিনি, যেহেতু আমাদের জন্মের আগেই দুইজনেই তারা যেভাবে এই মৃত্যুবরণ করেছেন, এভাবে যেন বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়কের মৃত্যু না হয়, এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি সবসময়। তবে এই মেজর ডালিমের কথায় 2 দলেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে যে এই রাজনীতির দিক থেকে কতটা ছোট হয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি। যারা তরুণ প্রজন্মের আছে, যারা বাংলাদেশের ইতিহাসকে একেবারে সঠিক এবং সুন্দরভাবে জানতো না, গতকালকে মেজর ডালিম, সেটা নকল মেজর ডালিম যদি হয় তা জানি না, যদি সত্যিকারই মেজর ডালিম হয় তাহলে আমরা মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম একটি বিষয় তিনি উপস্থাপন করেছেন, যার কারণে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগ কোনো দলকেই হয়তোবা এই অতটা বিশ্বাস করার মতো তারা কেউ নয়। যদিও আমরা কোনো না কোনো মানুষ এই 2টি দলের মধ্যে যে কোনো একটি দলকে পছন্দ করেন, যেহেতু বাংলাদেশের বৃহত্তম 2টি দল, একটি দল হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি। এই 2টি দলকেই কিন্তু আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা রাজনীতি করি আর না করি, কিন্তু 2টি দলের নেতা কর্মীর কথা বলছি না আমি, যারা মূল নেতৃত্বে রয়েছেন, যারা আওয়ামী লীগে রয়েছেন, যারা এই আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আমরা সবাইকে শ্রদ্ধা করি। যারা বিএনপির পক্ষে কাজ করেন, যারা বিএনপির যারা দেশ নায়ক রয়েছেন আমাদের, যেমন
তারেক রহমান রয়েছেন, শেখ হাসিনা রয়েছেন, যদিও তাদের বিরুদ্ধে যথেষ্ট আপনার অপরাধের চিহ্ন রয়েছে, তারপরেও কিন্তু আমরা কোনো না কোনো কাউকে না কাউকে তো ভালোবাসতেই হবে, কাউকে না কাউকে সাপোর্ট করতেই হবে। আমরা তাদেরকে সাপোর্ট করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মনে করি ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো দলে ক্ষমতায় আসুক না কেন, তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করেন এবং কোনো রক্তের উপর পাড়া না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে না রাখতে চান, তাহলে আমরা মনে করি সুস্থ ধারায় ভবিষ্যতে রাজনীতি ফিরে আসবে। তবে এই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখলাম, যাদেরকে আমরা এদেশের আপনার রাজাকার আলবদর আল শামস বলে চিহ্নিত করেছি, যেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে জামায়াতে ইসলামী 1971 সালে তাদের ভূমিকা কি ছিল আমরা জানি না, তবে শুনেছি তারা রাজাকার ছিল, তারা এদেশের মা বোনদেরকে এই আপনার পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল। যদি সেটা করে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাইতে হবে এদেশে। এবং কিন্তু মেজর ডালিমের কথায় আমরা এতটুকু স্পষ্ট যে জামাত ইসলামী বর্তমানে যারা নেতা রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু তিনি কোনো কথা বলেননি এবং এই ব্যাপারে কোনো রকম কোনো কথা বলার চেষ্টাও করিনি এবং এই কথাটা প্রশ্নটাও ওঠেনি। তো আমরা মনে করি যদি ভবিষ্যতে কোনো আমাদের বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা আসে, তবে ভবিষ্যতে জানে আবার নতুন করে কোনো নেতিবাচক সমালোচনা না হয়, নেতিবাচক কোনো ইতিহাস না করে ইতিহাস যাতে তৈরি না হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।